প্রতি মিনিট 20 টাকা, হ্যাঁ, প্রতি মিনিট 50 টাকা, এভাবে করে এত চিপ প্রাইসে সে তার কণ্ঠটা সেল করছে। কিন্তু আপনার কণ্ঠ ব্যবহার করে আপনাকে অল্প পয়সা দিয়ে কিন্তু হিউজ মানি ইনকাম করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, স্যার ভয়েস আর্টিস্ট হতে চাই, কিভাবে একজন ভালো ভয়েস আর্টিস্ট হব? ভয়েস আর্টিস্টদের পেমেন্টটা আসলে কীরকম, কিভাবে ভয়েস আর্টিস্ট হিসেবে বিভিন্ন চ্যানেলে কাজ পাওয়া যায়, বিভিন্ন জায়গায় কাজ পাওয়া যায়? দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই প্রশ্নগুলোর জবাব আমি দেওয়ার চেষ্টা করব। যাদের ভয়েস আর্টিস্ট হওয়ার আগ্রহ রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি মিস করবেন না। শুরুতেই যে প্রশ্নটির জবাব আমি দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে, কিভাবে ভয়েস আর্টিস্ট হওয়া যায়। ভয়েস আর্টিস্ট হতে চাইলে অবশ্যই আপনার মধ্যে দুইটা গুণ অবশ্যই থাকতে হবে। প্রথমত, আপনার উচ্চারণ ঠিক থাকতে হবে। আপনি যেন প্রমিত বাংলা ভাষায়, অর্থাৎ শুদ্ধ উচ্চারণে যেন আপনি ঠিকঠাকভাবে কথা বলতে পারেন, আপনার যেন বাংলা ভাষার উচ্চারণ জ্ঞানটা ঠিকঠাকভাবে থাকে। 2 নম্বর যে গুণ সেটি হচ্ছে অবশ্যই আপনার কণ্ঠটা শ্রুতিমধুর হতে হবে। প্রথম যে পয়েন্টটি সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। সেটা হচ্ছে, শুদ্ধ উচ্চারণের দক্ষতা যদি আমি বৃদ্ধি করতে চাই তাহলে আমি কি করব? অবশ্যই আপনাকে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তির একটি কোর্স করতে হবে। এই কোর্সগুলো করার মাধ্যমে আপনি শুদ্ধ উচ্চারণের যে নিয়ম কানুনগুলো সেগুলো ভালো করে রপ্ত করা শিখবেন। আপনি কবিতা আবৃত্তি শিখবেন। কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আপনি কিভাবে বিভিন্ন কবিতার বিভিন্ন চরণ ডেলিভারি করতে হয়, কিভাবে বিভিন্ন চরণ সুন্দরভাবে বলতে হয়, এগুলো শিখবেন। আবৃত্তির মধ্য দিয়ে আপনি বিভিন্ন রস শিখবেন। অর্থাৎ আপনি যদি খুব মনের মধ্যে যেন যখন আপনি খুব দুঃখ পাবেন তখন আপনি কী ধরনের এক্সপ্রেশন দেবেন, আপনি যখন খুব আনন্দে থাকবেন তখন আপনার ভাবটা আসলে কী ধরনের হওয়া উচিত, আপনার প্রিয় মানুষ হারিয়ে গেলে আপনার যে শোক ভাব সেটি কেমন হওয়া উচিত, ঠিক আছে? আপনার যখন একটা উৎসাহ এবং উদ্দীপনা থাকতে হবে, কিভাবে আপনি কণ্ঠটা তখন ডেলিভার করবেন, এই যে সূক্ষ্ম বিষয়গুলো সেগুলোকে বলা হয় আবৃত্তির রস। এই রসগুলো আপনি শিখবেন। তো এই যে সূক্ষ্ম খুঁটিনাটিগুলো আপনি আসলে কবিতা আবৃত্তি যখন শিখতে যাবেন, কোর্স যখন করবেন, তখন কিন্তু এগুলো ভালো করে বুঝতে পারবেন। প্রথমত যেটাই বলছিলাম সেটা হচ্ছে শুদ্ধ উচ্চারণের একেবারে খুঁটিনাটি নিয়মগুলো জানা, কবিতা আবৃত্তি ভালোভাবে করার চেষ্টা করা, আবৃত্তির ভাব রস ভালোভাবে বোঝার চেষ্টা করা, আবৃত্তি যখন করবেন প্রত্যেকটা চরণে কোথায় কোথায় থামতে হবে, অর্থাৎ কোথায় কোথায় পজ বা বিরতি দিতে হবে সেগুলো ভালো করে জানা, কিভাবে খুব আকর্ষণীয়ভাবে যে কোনো কবিতা আবৃত্তি করা যায় সেই জিনিসটা আপনি রপ্ত করতে পারবেন। সেগুলো কিন্তু আপনার ভালো একজন ভয়েস আর্টিস্ট, অর্থাৎ ভালো একজন বাচিক শিল্পী হিসেবে গড়ে তুলতে আপনাকে সাহায্য করবে। অনেকে আমাকে বলেন যে স্যার আবৃত্তি করতে চায় না বা আবৃত্তি শিখতে চায় না, কিন্তু ভালো ভয়েস আর্টিস্ট হতে চাই। আমি বলবো যে তাদের জন্য আসলে খুবই কঠিন হবে। কারণ আমরা যারা আবৃত্তি করে বড় হয়েছি, আমাদের ভালোবাসা যেখানে আবৃত্তি ছিল, সেই ভালোবাসার জায়গাতে সময় দিতে দিতে কাজ করতে করতেই কিন্তু আমরা আসলে বেড়ে উঠেছি। তাই আবৃত্তি চর্চা করা ছাড়া আমার কাছে মনে হয় যে ভালো ভয়েস আর্টিস্ট হওয়াটা খুব কঠিন বিষয়। কারণ আবৃত্তির মধ্য দিয়ে কিন্তু আপনি সূক্ষ্ম অনেক বিষয় কিন্তু জানতে পারছেন, সেটা আপনাকে সমৃদ্ধ করবে। এবং আপনার ভেতরে যখন একটা সমৃদ্ধ জ্ঞান থাকবে, সেই জ্ঞানের উপরে ভিত্তি করে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কণ্ঠ কীভাবে দিতে হয় সেই জিনিসটা ভালো করে উপলব্ধি করতে পারবেন। আপনার সুন্দর কণ্ঠস্বর আছে, আপনি উচ্চারণ ভালো, কেবল এটাই যথেষ্ট নয়। সেক্ষেত্রে আমি বলবো আবৃত্তি চর্চাটা খুবই গুরুত্বপূর্ণ। এবারে আসি সুন্দর কণ্ঠস্বর। অনেকেই বলতে পারেন, স্যার আমার কণ্ঠস্বর তো সুন্দর না, আমি কি ভয়েস আর্টিস্ট হতে পারবো? আসলে এটা খুবই কঠিন হবে। কণ্ঠস্বর যদি শ্রুতিমধুর না হয় তাহলে ভয়েস আর্টিস্ট হিসেবে আপনার কাজ করাটা খুব কঠিন হবে। কারণ আপনি যদি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যদি ভয়েস দিতে চান, বিভিন্ন ভিডিওতে যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে বা নেপথ্যে কণ্ঠ দিতে চান, তাহলে অবশ্যই আপনার কণ্ঠটা শ্রুতিমধুর হবে, না হলে কেন আপনার কণ্ঠ দর্শক শ্রোতারা শুনবে? আবার অনেকেই আমরা বুঝতে পারি না আমাদের কণ্ঠ কি আসলেই সুন্দর। সেক্ষেত্রে আমি বলবো যে একটা শুদ্ধ উচ্চারণ আবৃত্তির একটা কোর্স করার জন্য, সে কোর্স যখন করবেন তখন শিক্ষকই আপনাকে বলে দেবে যে আপনার কণ্ঠস্বরটা ঠিক কেমন, আপনার কণ্ঠস্বরটা ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করার ক্ষেত্রে বা আবৃত্তি শিল্পী হিসেবে কাজ করার ক্ষেত্রে কতখানি উপযোগী। কারণ আপনি যদি ঘরে বসে থাকেন
আর আপনি যদি ভাবতে থাকেন যে আমি একজন ভালো ভয়েস আর্টিস্ট হব, তাহলে কিন্তু বিষয়টা আপনার জন্য কঠিন হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো একটা কোর্স করা উচিত, কোনো একজন শিক্ষকের সহায়তা নেওয়া উচিত। তিনিই বলে দেবেন যে আপনার কোথায় কোথায় ঘাটতি আছে, কোথায় কোথায় আপনার সম্ভাবনা আছে, আপনি ঘাটতি পোষাতে আপনি কি কাজ করবেন। ঠিক আছে? তো এইভাবে করেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। আমি যখন আবৃত্তি চর্চা শুরু করি, তখন কিন্তু আমি কখনোই জানতাম না যে আমার কণ্ঠশ্রুতি মধুর কিনা, আমার কণ্ঠ কীরকম, কোনো বিষয়ে কিন্তু আমার কোনো ধারণা ছিল না। তবে আমার মনে পড়ে যে বয়ঃসন্ধিকালের আগে আমার কণ্ঠটা বেশ চিকন ছিল, এবং আবৃত্তি চর্চা করতে করতে কণ্ঠটা খুললো এবং কণ্ঠটা একটা পর্যায়ে গেল। কিন্তু এটা খুবই সত্যি কথা, সেটা হচ্ছে আপনার কণ্ঠ যেমনই হোক না কেন, আপনি যদি নিয়মিত আবৃত্তি চর্চা করেন, কণ্ঠের সাধনা করেন, তাহলে কিন্তু আপনার কণ্ঠটা অবশ্যই একটা জায়গায় পৌঁছাবে। এবং একটা জায়গায় যদি আপনার কণ্ঠটা পৌঁছায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি আপনার কণ্ঠটাকে ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা যে দুইটা বিষয় জানলাম, সেটা হচ্ছে অবশ্যই প্রমিত বাংলা ভাষার যে একেবারে শুদ্ধ উচ্চারণে কথা বলার যে বিষয়টা, সেই দক্ষতাটা আপনার অবশ্যই থাকতে হবে। উচ্চারণের নিয়ম কানুনগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে, এবং আপনার একটা শ্রুতিমধুর কণ্ঠস্বর প্রয়োজন। এবারের যে প্রশ্নটি, যেটি আমাকে অনেকেই করেন, সেটি হচ্ছে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ কোথায় পাবো। স্যার, আবৃত্তি তো শিখলাম, খুব ভালো আবৃত্তি করতে পারি, আমার উচ্চারণ খুব ভালো, সবাই খুব প্রশংসা করে, কিন্তু কাজ কোথায় পাবো? আসলে ভয়েস আর্টের যে সেক্টরটা বাংলাদেশে, এটা আসলে তেমনভাবে আমি মনে করি আমার নিজের জায়গা থেকে তেমনভাবে এস্টাবলিশড হয়নি। ঠিক আছে? আমরা টেলিভিশনে বিভিন্ন ডাবিং সিরিয়াল দেখি, বিভিন্ন ভিনদেশি ভাষার সিরিয়াল দেখি। সেখানে যারা ডাবিং ভয়েস দেন, তারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মিডিয়াতে কাজ করা মানুষ, যারা হয়তো বা বিভিন্ন চ্যানেলে সংবাদ পাঠ করছেন, উপস্থাপনা করছেন, বা অনেকেই আছেন অভিনেতা, তারাই কিন্তু ভয়েস দিচ্ছেন। শুধু ডাবিং ভয়েস বলবো না, যে কোনো চ্যানেলের কোনো একটা প্রোডাকশন হতে পারে, সেখানে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেওয়া, অর্থাৎ যে কোনো কাজে, টেলিভিশন চ্যানেলের যে কোনো কাজে বা রেডিওর যে কোনো কাজে ভয়েস দেওয়া, এগুলো কিন্তু বিভিন্ন যে প্রোডাকশন হাউসগুলো আছে বা টেলিভিশনের চ্যানেলের যে প্রোগ্রাম বিভাগ যেগুলো রয়েছে, তারা কিন্তু তাদের আশেপাশের আর্টিস্টদের কাছ থেকেই কিন্তু কণ্ঠটা নিয়ে নেয়। সেক্ষেত্রে আলাদা করে যে হায়ার করা যে ভয়েস আর্টিস্ট লাগবে, এই ধরনের বিজ্ঞাপন আমরা আসলে খুব একটা দেখি না। কিন্তু আমার এখনও মনে পড়ে, একটা সময় দীপ্ত টেলিভিশন চ্যানেল কিন্তু বিজ্ঞাপন দিত প্রায়, এখনও হয়তো বা দেয়, সেটা হচ্ছে ভয়েস আর্টিস্ট হিসেবে বিজ্ঞাপন, ভয়েস আর্টিস্টের জন্য বিজ্ঞাপন দেয়, যে ভয়েস আর্টিস্ট খুঁজছি, আপনি কি কণ্ঠ দিতে চান। এই ধরনের বিজ্ঞাপন আমি দীপ্ত টেলিভিশন চ্যানেলের অনেকবার দেখেছি। তো কারণ দেখা যায় কি, দীপ্ত টেলিভিশন চ্যানেল বা এই ধরনের চ্যানেলগুলো যারা সাধারণত বিভিন্ন বিদেশি প্রোডাকশন নিয়ে কাজ করে, বিদেশি কার্টুন, বিদেশি চলচ্চিত্র ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে, সেখানে প্রচুর পরিমাণ ভয়েস আর্টিস্টের প্রয়োজন হয়। ঠিক আছে? তো এই ভয়েস আর্টিস্টদের যে প্রয়োজন, সেগুলো তারা মেটায় তাদের আশেপাশের পরিচিত মানুষ বা তাদের মিডিয়াতে যারা কাজ করছেন, স্বাভাবিকভাবেই তারা যোগ্যতা সম্পন্ন মানুষ, তাদের মাধ্যমেই কিন্তু সেগুলো ফুলফিল হয়ে যায়। তো সাধারণত দেখা যায় কি, বাইরে থেকে খুব একটা নেওয়া হয় না, বা পরিচিত সূত্র ধরেই সবাই এই ধরনের কাজগুলো পেয়ে থাকে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ পেতে চান, সেক্ষেত্রে আপনার যদি সুন্দর একটা কণ্ঠস্বর থাকে এবং আপনি যদি আবৃত্তি চর্চা করেন বা উচ্চারণের নিয়ম কানুনগুলো যদি খুব ভালো জানেন, সেক্ষেত্রে আমি বলবো যে একদম শুরুতে যেটা সবচেয়ে সহজ, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে বিভিন্ন বিভাগে কিন্তু বাংলাদেশ বেতার রয়েছে। তো বাংলাদেশ বেতারে কিন্তু আপনি সংবাদ পাঠক, উপস্থাপক অর্থাৎ অনুষ্ঠান ঘোষক হিসেবে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সেটা কিন্তু কাজ করার একেবারে প্রথম একটা ধাপ। হ্যাঁ, এবং আপনি যদি সত্যিকার অর্থে ভালো পারফর্ম করেন, অবশ্যই আপনি কাজ করার সুযোগ পাবেন। এভাবেই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কাজ করার সুযোগ পাই। আমার এখনও মনে পড়ে, আমি কিন্তু একেবারে আমার শুরুটা কিন্তু বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র দিয়ে, সেখানে আমি একেবারে অনুষ্ঠান ঘোষক হিসেবে কাজ করা শুরু করি, সংবাদ পাঠক হিসেবে কাজ করা শুরু করি, তারপরে টেলিভিশন মিডিয়াতে কাজ করা শুরু করি। তো আপনার যদি সুন্দর কণ্ঠস্বর থাকে, তাহলে ভালোভাবে যদি আপনি উচ্চারণ করতে পারেন, তাহলে আপনি বাংলাদেশ বেতারের মতো যে মিডিয়াগুলো রয়েছে, সেগুলোতে আপনি একেবারে শুরুতেই কাজ করার জন্য লেগে থাকতে পারেন।
সিভি দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন, অডিশন ফেস করতে পারেন। এভাবে আসলে আপনার গোড়াটা শক্ত হবে। একটা সময় আপনি বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকেও কিন্তু বিভিন্ন মানুষের মাধ্যমে কিন্তু কাজ করার সুযোগ পাবেন। কারণ টেলিভিশন চ্যানেল বা রেডিওতে কাজ করা মানে এক ধরনের আনুষ্ঠানিক স্বীকৃতি যে আপনার কণ্ঠস্বর ভালো, আপনার উচ্চারণ ভালো, এবং এই কারণেই কিন্তু আপনি ওই জায়গাটাতে চান্স পেয়েছেন। ঠিক আছে, অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার আমি তো আবৃত্তি চর্চা করেছি, সেক্ষেত্রে আমি সংবাদ পাঠক হিসেবে কিভাবে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে উপস্থাপক হিসেবে কিভাবে অ্যাপ্লাই করব। এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন। সেক্ষেত্রে আমি বলবো, আপনি যদি ভালো আবৃত্তি চর্চা করেন, আপনি ভালো উপস্থাপক হতে পারবেন, আপনি ভালো সংবাদ পাঠকও হতে পারবেন। কারণ আপনার গোড়াটা কিন্তু শক্ত, আপনি উচ্চারণ ভালো জানেন, আপনার কণ্ঠস্বর ভালো। এবার আপনার কাজ হচ্ছে, আপনি বাংলাদেশ বেতারে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, সেখানে সংবাদ কিভাবে পড়েন সংবাদ পাঠকরা, সেগুলো ভালো করে দেখে প্রতিদিন পত্রিকা থেকে যদি তাদের মতো করে চর্চা করেন, অথবা টেলিভিশনের নিউজগুলো যদি দেখেন সংবাদ পাঠকরা কিভাবে সংবাদ পড়েন, সেগুলো যদি আপনি প্রতিনিয়ত চর্চা করেন, আপনার সংবাদ পাঠক হিসেবে স্কিলটা ডেভেলপ করবে। আপনি উপস্থাপক হিসেবে যদি কাজ করতে চান, আপনি বলেন যে আপনি কখনো উপস্থাপনা করেননি, সেক্ষেত্রে উপস্থাপনা কিভাবে করা হয়, টেলিভিশনের উপস্থাপনা কিভাবে করা হয়, সেগুলো যদি একটু দেখেন, বেতারে অনুষ্ঠান ঘোষণা কিভাবে করা হয় সেগুলো একটু দেখেন, তাহলে অনায়াসেই কিন্তু আপনি বিভিন্ন কৌশল রপ্ত করে ভালো করে উপস্থাপনা করতে পারবেন। তার মানে কি, আপনার গোড়াটা যদি শক্ত হয়, আপনি সব কাজেই কিন্তু করতে পারবেন। তো সুন্দর কণ্ঠস্বর, তারপর হচ্ছে শুদ্ধ উচ্চারণের যে দক্ষতা, এগুলো থাকলে আপনি অনেক জায়গায় কাজ করতে পারবেন। আপনাকে জাস্ট মাথাটা খাটাতে হবে। আপনার বেসিক যে কোয়ালিটিস, এগুলো যদি আপনার থাকে, তাহলে এই জায়গাগুলোতে কাজ করা কোনো বিষয় না। সেক্ষেত্রে আমি মিডিয়ার কথা কেন বললাম, কারণ মিডিয়াতে কাজ করলে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয়, পরিচয়ের সূত্র ধরে বিভিন্ন জায়গায় কিন্তু কাজ পাওয়া যায়। সেক্ষেত্রে তারা কিন্তু আলাদা করে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্য দিয়ে যায় না, তারা আলাদা করে বিজ্ঞাপন দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ তাদের আশেপাশেই ভালো বাচিক শিল্পী রয়েছে। কি দরকার পড়েছে আলাদা করে সেটা বিজ্ঞাপন দেওয়ার, আশেপাশে যদি সবাই অ্যাভেলেবেল থাকে। তো এভাবে করে কিন্তু কাজ পাওয়া যায়। আরেকটা হচ্ছে, বর্তমান সময়ে কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু খুবই শক্তিশালী। সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনি আপনার পরিচিতি বৃদ্ধি করতে পারেন, আপনি বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে পারেন। হ্যাঁ, আপনি ট্রাভেলিং ব্লগ করতে পারেন, রান্নার ভিডিও তৈরি করতে পারেন, মোটিভেশনাল ভিডিও তৈরি করতে পারেন, যে কোনো বিষয়ের উপরে আপনি ফানি ভিডিও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে তো আপনি আপনার কণ্ঠটা ব্যবহার করছেন। তার মানে কি, আপনি আপনার কণ্ঠটা ব্যবহার করছেন, তার মানে আপনি ভয়েস আর্টিস্ট অবশ্যই। এভাবে করে একটা সময় দেখবেন যে আপনার কণ্ঠটা যখন মানুষের কাছে ছড়িয়ে পড়ছে, তখন, এবং আপনার যখন একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড থাকবে, আপনি টেলিভিশন বা রেডিওতে কাজ করছেন, সবাই কিন্তু মানে আপনার যোগ্যতাকে মূল্যায়ন করবে। সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাজ পাওয়া, এগুলো কিন্তু আপনার জন্য সহজ হয়ে উঠবে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা তাই দাঁড়ালো, সেটা হচ্ছে আপনার যদি এই যোগ্যতাগুলো থাকে, সুন্দর শুদ্ধ উচ্চারণে কথা বলার যোগ্যতা এবং সুন্দর কণ্ঠ, তাহলে কিন্তু আপনাকে এই প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। বিভিন্ন মিডিয়াতে ট্রাই করার চেষ্টা করতে হবে, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশনের মধ্য দিয়ে আপনি নিজের যোগ্যতাকে প্রমাণ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই নিজের জন্য ভয়েস আর্টিস্ট হয়ে গেলেন, এবং মাঝে মাঝে কিন্তু বিভিন্ন মানুষ আপনাকে নক করবে যে আপনার ভয়েসটা খুব সুন্দর, আপনার ভয়েস আমরা চাই, সেক্ষেত্রে কতখানি পেমেন্ট করতে হবে সেটা তাদের সঙ্গে কথা বলে আপনি নিতে পারেন। তো এইভাবে করে কিন্তু আপনাকে নিজেকেই আসলে আপনার প্রতিষ্ঠিত করতে হবে। নিজের পরিচয়ের জায়গাটা যখন আপনি প্রতিষ্ঠা করবেন, তখন কিন্তু বিভিন্ন ধরনের কাজ পাওয়া আপনার জন্য সহজ হবে। আপনি সুন্দর কণ্ঠস্বর, সুন্দর উচ্চারণ নিয়ে যদি বসে থাকেন ঘরে আর শুধু স্বপ্ন দেখতে থাকেন যে একটা সময় আপনি ভালো ভয়েস আর্টিস্ট হতে চান, তাহলে কিন্তু পারবেন না। বর্তমান সময়ের যে এত এত সম্ভাবনা, এত এত ক্ষেত্র রয়েছে কাজ করার, সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন, রেডিও, সেগুলোকে অবশ্যই আপনাকে সেগুলোর মধ্য দিয়ে যেতে হবে। হ্যাঁ, এবং তার মধ্য দিয়ে যেতে যেতে কিন্তু আপনি একজন পরিণত একজন ভয়েস আর্টিস্ট হয়ে উঠবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করে, স্যার আমি ডাবিংয়ে ভয়েস দিতে চাই, এই বিষয়টা আসলে আমি কিভাবে করতে পারি? অনেকে বলেন, স্যার আমি খেলার ধারাভাষ্যকার হতে চাই, কিভাবে আমি সেটি করতে পারি? আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ডাবিং ভয়েসে কণ্ঠপ্রদান বিষয়টা একটু জটিল আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে, যারা অভিনেতা তারা সবচাইতে ভালোভাবে ডাবিং ভয়েস দিতে পারেন। কারণ হচ্ছে বিদেশি সিরিয়ালে যখন আপনি
কণ্ঠ দিচ্ছেন কোনো একটা চরিত্র, ধরা যাক আপনি সুলতান সুলেমানের কণ্ঠ দিচ্ছেন, সুলতান সুলেমানের ভয়েসটা আপনি দিতে যাচ্ছেন, হ্যাঁ, তার যে অরিজিনাল যে ভয়েসটা সেটা বাদ দিয়ে আপনার ভয়েসটা তার মুখের উপরে বসবে। সেক্ষেত্রে সুলতান সুলেমানের ক্যারেক্টারটা যিনি করেছেন, যে অভিনেতা করেছেন, তিনি যেভাবে ভয়েসটা দিচ্ছেন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বাংলা ভাষায় আপনাকে সেই ভয়েসটা দিতে হবে। তিনি যদি একটা হাঁচ্চু দেন, আপনাকে একটা হাঁচ্চু দিতে হবে। তিনি মুখের মধ্যে বিভিন্ন ধরনের শব্দ করতে পারেন স্বাভাবিকভাবে, সেটা আপনাকে করতে হবে। তার মানে আমি বলবো যারা আসলে অভিনেতা তারা সবচাইতে ভালোভাবে ডাবিং ভয়েস দিতে পারেন। সেক্ষেত্রে অভিনয়ের সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে যেতে পারেন, সেটাও একটা ভালো দক্ষতা আপনার হতে পারে ডাবিং ভয়েসে কাজ করার বিষয়টা। এরপরে আসি, খেলার ধারাভাষ্যকার অনেকে হতে চান যে স্যার খেলার ধারাভাষ্যকার কিভাবে হব, সেটা কি আপনি শেখান কিনা। আমি খেলার ধারাভাষ্যকার নই, কিন্তু আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, দেখেন আপনার যদি কণ্ঠস্বর ভালো থাকে, সুন্দর কণ্ঠস্বর থাকে, উচ্চারণ যদি ভালো হয়, তাহলে বাংলাদেশের যারা জাতীয় পর্যায়ের ধারাভাষ্যকার রয়েছেন তাদেরকে আপনি ফলো করতে পারেন। তাদেরকে যদি আপনি ফলো করেন, তারা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা পুরো একটা খেলার ধারাভাষ্য দিচ্ছেন, তাহলে কিন্তু আপনি সেটা শিখে যেতে পারেন। সব কিছু কি আসলে একেবারে দেখিয়ে দেখিয়ে ধরিয়ে ধরিয়ে বুঝিয়ে বুঝিয়ে শেখাতে হবে তা কিন্তু না। আপনার মাথাটাকে, আপনার ব্রেনটাকে আপনার কিন্তু ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমাদেরকে অনেক কিছু অনেকে শেখায়নি, কিন্তু আবৃত্তিটা ভালো করে শিখেছি। হ্যাঁ, উপস্থাপনা নিয়ে কনফিউশন থাকলে শিক্ষককে জিজ্ঞেস করেছি, এতটাই। ঠিক আছে, সংবাদ পাঠক যখন হতে চাইছি তখন টেলিভিশন থেকে সংবাদ পাঠকরা কিভাবে সংবাদ পাঠ করেন সেটা দেখে দেখে নিজে প্র্যাকটিস করা শুরু করেছি। হ্যাঁ, শিক্ষকরা ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু মাথাটাকে ব্যবহার করেছি। আবার অনেকেই জিজ্ঞেস করেন যে স্যার বিজ্ঞাপনে ভয়েস কিভাবে দেব। ঠিক আছে, সব কিছু কিন্তু কেউ আপনাকে শিখিয়ে দেবে না, সেটাও কিন্তু কৌশলের বিষয়। বিজ্ঞাপনে যারা কণ্ঠ দেন তাদের কণ্ঠটা একটু ফলো করবেন, একটু অনুসরণ করবেন, নিজেও একটু তাদেরকে একটু কপি করার চেষ্টা করবেন, তাদের মতো করে ট্রাই করার চেষ্টা করবেন। দেখবেন আপনিও কিন্তু চমৎকার করে সুন্দরভাবে ভয়েস দিতে পারছেন। এটা কোনো বিষয় না, জাস্ট যে কোনো কাজ, সেটা হতে পারে সংবাদ পাঠ, হতে পারে উপস্থাপনা, সেটা হতে পারে বিজ্ঞাপনে ভয়েস দেওয়া, সেটা হতে পারে বিদেশি সিরিয়াল বা চলচ্চিত্রে ডাবিং ভয়েস দেওয়া, হ্যাঁ, বা খেলার ধারাভাষ্য, সব কিছুই কিন্তু একটা কৌশল। সেই কৌশলটা যদি একটু সুন্দরভাবে অবজার্ভ করেন, লেগে থাকেন, বারবার চেষ্টা করেন তার মতো করে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই অনায়াসেই কিন্তু সেই স্কিলটা ডেভেলপ করতে পারবেন। জাস্ট আপনার দুটো জিনিস খুব দরকার, সেটা হচ্ছে, আবারও বলছি, প্রমিত বাংলা ভাষায় কথা বলার দক্ষতা, সুন্দর কণ্ঠস্বর, আর নিজের ব্রেনটাও কিন্তু কাজে লাগাতে হবে। সেটাও কিন্তু আরেকটা পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, নিজের ব্রেনটাকে কাজে লাগানো। ঠিক আছে, না হলে কিন্তু ঘরে বসে থাকতে হবে এত সব যোগ্যতা থাকার পরও। তো এভাবে করে কিন্তু আপনি আপনার দক্ষতা বৃদ্ধি করতে পারেন। অনেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেন যে ভয়েস আর্টিস্ট হিসেবে পেমেন্ট কত নিব। এটা খুবই জটিল একটা প্রশ্ন, আমি বলবো এটা আসলে ভ্যারি করে। আপনি যখন একদম শুরুতে কাজ করছেন তখন পেমেন্ট স্বাভাবিকভাবেই কম হবে, আপনাকে কেউ চেনে না। কিন্তু যখন আপনার একটা যোগ্যতার জায়গা তৈরি হয়েছে, আপনি বিভিন্ন জায়গায় কাজ করছেন, মানুষ আপনাকে চেনে, আপনি টেলিভিশনের একজন আর্টিস্ট বা রেডিওর একজন আর্টিস্ট, আপনি বিভিন্ন বড় বড় প্রোডাকশনে আপনি কণ্ঠ দেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আপনি বেশি টাকা দাবি করবেন, তাই নয় কি? তো এই হচ্ছে বিষয়, কাজ করতে করতেই আপনার পেমেন্টের লেভেলটা বাড়বে। আমাকে অনেকে জিজ্ঞেস করেন আমার স্টুডেন্টরা যে স্যার অমুক একজন আমাকে বলেছে যে প্রতি মিনিট 20 টাকা দিবে, প্রতি মিনিট 30 টাকা দিবে, প্রতি মিনিট 50 টাকা দিবে। আমি বলবো যে শুরুতে হয়তো বা এরকম ট্রাই করা যেতে পারে, কিন্তু এগুলো খুব কম পয়সা আসলে। হ্যাঁ, ভালো কণ্ঠের একটা ভ্যালু আছে, তাই আমি বলবো যে প্রতি মিনিট 20 টাকা, প্রতি মিনিট 30 টাকা, প্রতি মিনিট 50 টাকা, এই ধরনের ভয়েস যদি আপনি দিতে চান তাহলে আপনার নিজের ভ্যালুটাকে তো নিজেই কমালেন। এত সস্তায় নিজের কণ্ঠ, এত কষ্ট করে অর্জিত একটা কণ্ঠ, এত কষ্ট করে শেখা সব কিছু জ্ঞান এত অল্প টাকায় বিক্রি করে দেবেন, একদমই উচিত নয়। আমি যদি বলি একদম শুরুতে প্রতি মিনিট আমাকে দিতে হবে, একদম শুরুতে যদি কাজ করেন 500 টাকা, ঠিক আছে, 2 মিনিট 1000 টাকা, ঠিক আছে। এমনও হয় বড় বড় প্রোডাকশনগুলো 2-3 মিনিট 5,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত দেয়। 1 মিনিটের ভয়েস বা 1 মিনিটের চেয়ে কম 20,000 টাকা, 30,000 টাকাও কিন্তু দেয়। এটা কিসের উপর ডিপেন্ড করে? আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করে। এবং কাজ
যখন আপনি পাবেন বড় বড় প্রোডাকশন, তখন কিন্তু আপনাকে তারা এই পেমেন্টটাই দিবে। এবং আমার কাছে মনে হয় যে এভাবেই কিন্তু প্র্যাকটিস করা উচিত, যাতে এত কষ্ট করে অর্জিত কণ্ঠস্বর, এত কষ্ট করে অর্জিত যে জ্ঞান, সেটা এত সস্তায় যেন আমরা বিক্রি না করি। সস্তায় বিক্রি করলে কি, যারা আসলে কণ্ঠস্বর কেনেন তারাও ভাবে যে কণ্ঠস্বর তো খুবই সস্তা, ঠিক আছে, তো সেই সুযোগটা আসলে তাদেরকে দেওয়া উচিত নয়। হ্যাঁ, তো এগুলোর একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা আপনার নিজেকেই রক্ষা করতে হবে। আর্টিস্ট হিসেবে যে আপনার সম্মান, সেই সম্মানটা আপনার নিজেকেই রক্ষা করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। একজন ভালো ভয়েস আর্টিস্ট যদি আপনি হতে চান, তাহলে অবশ্যই তাড়াহুড়ো করা যাবে না। অনেকেই দেখা যায় কি, কণ্ঠস্বর একদম ভালো না, কোনো এফোর্ট নাই, শুদ্ধ উচ্চারণের খুবই বাজে অবস্থা, আমাকে এসে বলেন যে স্যার আমি এবার কাজ করতে চাই। ঠিক আছে, আসলে কাজ করা, কাজ পাওয়া ব্যাপারটা কি আসলে এতটা সহজ? অবশ্যই না। আপনি ধরেন 3 মাস 6 মাসের একটা কোর্স করলেন, কিন্তু আপনার কোনো আন্তরিকতা নেই, আপনি লেগে থাকেন না, চর্চা করেন না, আপনার মধ্যে প্র্যাকটিসের অনেক অভাব, কিন্তু আপনি হুট করে কাজ করতে চাইছেন। এগুলো কি ইলজিক্যাল না? অবশ্যই এগুলো খুব ইলজিক্যাল। আপনি 3 মাস 6 মাস 1 বছরেরও কোর্স যদি করেন, আপনাকে অবশ্যই লেগে থেকে থেকে আপনার কণ্ঠস্বরটাকে তৈরি করতে হবে, আপনার উচ্চারণ, আপনার বাচনভঙ্গিটাকে তৈরি করতে হবে। বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ফ্রিতেও আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, লেগে থেকে থেকে আপনার কণ্ঠস্বরটা তৈরি করতে হবে, তারপরে একটা পর্যায়ে গিয়ে আপনি আপনার বেনিফিটসটা আসলে পাবেন, আউটকামটা আসলে পাবেন। ঠিক আছে, আমি 3 মাসের কোর্স করলাম, এবার আমি কাজ করব, কিন্তু আমি এখনও নিজেকে এই যে চর্চা, এই যে শুদ্ধ উচ্চারণ, এই বাচনভঙ্গি, এই ব্যাপারগুলো আমি নিজের মধ্যে এখনও আত্মস্থ করিনি। আমি অনেক খুঁটিনাটি বিষয়ে জানি না, কিন্তু আমি কাজ পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি না। আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে, মাঝে মাঝে কাজের জায়গাটা তৈরি করে নিতে হবে। ঠিক আছে, আমি শুরুতেই বলেছি যে বারবার চর্চা করে করে যখন একটা সুন্দর জায়গা, আপনার একটা শক্তপোক্ত জায়গা যখন তৈরি হবে, তখন বিভিন্ন মিডিয়াতে আপনি কাজ করার জন্য সিভি ড্রপ করতে পারেন। সেখানে আপনি মাঝে মাঝে ব্যর্থ হতে পারেন, আপনার সুন্দর কণ্ঠস্বর থাকা সত্ত্বেও, সুন্দর বাচনভঙ্গি থাকা সত্ত্বেও। এটা খুব স্বাভাবিক। আপনি যখন মিডিয়াতে যাবেন, দেখবেন যে কত মানুষ, কত ছেলে মেয়ে কত সুন্দর করে কথা বলে, হ্যাঁ, কত কম্পিটিশন সেখানে। কিন্তু আপনি লেগে থাকলে অবশ্যই ভালো করবেন। যাই করতে চান না কেন, লেগে থাকতে হবে। হুট করে কয়েক মাসের কোর্স করার পরে আপনি যদি মনে করেন যে এরপর থেকে আমি ইনকাম করা শুরু করব, এভাবে করে চিন্তা করবেন না, তাহলে কিন্তু খুব বেশি কষ্ট পেতে হবে। ঠিক আছে, লেগে থেকে সময় দিয়ে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, যে আমি আমার কণ্ঠস্বরটাকে কোথায় কিভাবে ব্যবহার করতে চাই। হ্যাঁ, ধরা যাক এমনও হতে পারে যে আপনি কোনো টেলিভিশন মিডিয়াতে চান্সই পেলেন না, সেই ক্ষেত্রে নিজে একটা ফেসবুক পেজ খুলে ফেলেন, ইউটিউব চ্যানেল খুলে ফেলেন, নিজে কন্টেন্ট তৈরি করে দেন। একটা সময় দেখবেন যে মানুষই আপনাকে ফলো করছে। একটা সময় যে চ্যানেলে আপনি অ্যাপ্লাই করার পরে যে চ্যানেল আপনাকে নেয়নি, যেখানে আপনি চিকেননি, সেই চ্যানেল থেকে আপনাকে নক করে বলবে যে আপনার ইন্টারভিউ নিতে চাই, আপনি তো একজন চমৎকার কন্টেন্ট ক্রিয়েটর। এটাই বাস্তব। আর এখন তো বর্তমান সময়ে এত সম্ভাবনা, কেন আমরা এই সম্ভাবনাকে কাজে লাগাবো না? কিন্তু তার আগে অবশ্যই লেগে থেকে সময় দিয়ে নিজের কণ্ঠস্বর, নিজের সুন্দর বাচনভঙ্গি তৈরি করে নিতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু আপনি একটা ভালো জায়গায় কাজ করার সুযোগ পাবেন, নিজেকে মেলে ধরতে পারবেন। নিজের যোগ্যতা বা নিজের দক্ষতাকে কখনো অবহেলা করবেন না। আমি অনেক ভয়েস আর্টিস্ট দেখেছি, একটু আগেই যেটা বলছিলাম, যে প্রতি মিনিট 20 টাকা, হ্যাঁ, প্রতি মিনিট 50 টাকা, এভাবে করে এত চিপ প্রাইসে সে তার কণ্ঠটা সেল করছে। কি অদ্ভুত! অথচ আপনার কণ্ঠটা যদি কোনো বিজ্ঞাপনে কেউ একজন ব্যবহার করেন, যিনি আপনার কণ্ঠস্বর নিচ্ছেন, তিনি তো হয়তো বা কোনো একটা প্রোডাকশনে বা কোনো একটা বিজ্ঞাপনে ব্যবহার করবেন, বা তার চ্যানেলের কোনো কন্টেন্টের জন্য ব্যবহার করবেন। তিনি কিন্তু আপনার কণ্ঠ ব্যবহার করে আপনাকে অল্প পয়সা দিয়ে কিন্তু হিউজ মানি ইনকাম করছে, হিউজ মানি জেনারেট করছে। নিজেকে কেন আপনি সস্তা করবেন? আপনাকে বুঝতে হবে, আপনার এই ভয়েসটাকে ব্যবহার করে, আপনার এই সুন্দর কণ্ঠস্বরটাকে ব্যবহার করে সেই মানুষটা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবে। সেটা যদি কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজ হয়, যদি কোনো একটা পণ্যের যদি কোনো বিজ্ঞাপন হয়, সেক্ষেত্রে আপনার কণ্ঠস্বরটাকে ব্যবহার করে সে মানুষটা হিউজ পরিমাণ তার প্রোডাক্ট সেল করবে। যে কোনো কিছু প্রমোশনাল ভিডিও হতে পারে। তাহলে কেন আপনি অল্প টাকায় কাজ করবেন? ঠিক আছে,
প্রয়োজনে নিজে চ্যানেল করে নিজে ভিডিও কন্টেন্ট মেক করুন, কিন্তু এত সস্তায় নিজের কণ্ঠস্বরকে সেল করবেন না। কারণ কণ্ঠস্বর দেওয়া, রেকর্ড করা এগুলো চারটিখানি কথা না। একজন ভয়েস আর্টিস্ট জানে তাকে কতখানি কষ্ট করে একটা কণ্ঠ রেকর্ড করতে হয়। একজন ভয়েস আর্টিস্ট জানে তার এই কণ্ঠটাকে তৈরি করতে তাকে কতখানি সাধনা করতে হয়েছে, কতখানি সময় দিতে হয়েছে। তাহলে কেন আপনি এত চিপ প্রাইসে, এত অল্প মূল্যে আপনি আপনার কণ্ঠস্বরটাকে সেল করবেন? এই বিষয়ে আমি বলবো নিজেকে সম্মান করতে হবে, নিজের যোগ্যতাকে সম্মান করতে হবে। আপনি যদি খুবই অল্প পয়সায় কাউকে যদি ভয়েস দিতে চান, তাহলে সেই মানুষটা কিছুদিন পর ভয়েস আর্টিস্টদের যে কমিউনিটি আছে, যারা ভয়েস আর্ট নিয়ে যারা কাজ করে তাদেরকেই ছোট করবে। তারা বলবে, ভাই আপনি দিচ্ছেন না, আমি অল্প টাকায় আরও অল্প টাকায় ভালো ভয়েস পাবো। হ্যাঁ, এগুলো কিন্তু আমরাই তৈরি করে দিচ্ছি অল্প মূল্যে কাজ করার মধ্য দিয়ে। ঠিক আছে, প্রয়োজনে কাজ করবেন না, কিন্তু অল্প মূল্যে বেশি সস্তায় আপনি আপনার কণ্ঠস্বর বা ভয়েসটাকে সেল করবেন না। এই বিষয়গুলো অবশ্যই একজন শিল্পী হিসেবে আপনার মাথায় রাখা উচিত। বন্ধুরা, আমি এতক্ষণ ভয়েস আর্ট নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে কোনো কিছু গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট বাদও পড়তে পারে, আমার জানা নেই। যদি এমন কোনো প্রশ্ন থাকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল বা বাদ পড়েছে ভিডিওতে, অবশ্যই জানাবেন। আশা করি যারা ভয়েস আর্টিস্ট হতে চান তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।